সেক্ষেত্রে প্রথম খুব কষ্ট হচ্ছিল এবং খুব রাতে ঘুম হতো না। আশা করতাম যে কখন সকাল হবে, কখন আজানের শব্দ শুনবো, তখন মনে হয় একটা সাহস থাকবে যে সকাল হয়ে যেতেছে। তখন আমি এরকম অনেক দিন অনেক রাত না ঘুমিয়ে আমি এখানে কাটাইছি এখানে। সেক্ষেত্রে ওই সবগুলা খুব চ্যালেঞ্জিং, কারণ একা থাকাটা খুব কষ্টকর। শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে শুরু করছি জীবনের নানা রঙের আজকের পর্ব। আজ আমাদের সাথে একজন অতিথি আছেন, বরাবরের মতোই একজন উদ্যোক্তা, যিনি অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকের অবস্থানে এসছেন। তো চলুন ওনার সাথে পরিচিত হই। আপনার সংক্ষেপে আপনার পরিচয় একটু বলেন। আমি বলরাম বণিক, জকিগঞ্জ উপজেলা ডাকঘরের উদ্যোক্তা। আমার বাসা হচ্ছে সিলেটে দাঁড়িয়েপাড়া, মেঘনা বিচ ৪৪। আপনি এখন কি কি কাজ করছেন একটু যদি আমাদেরকে বলেন। আমি জকিগঞ্জ উপজেলা পোস্ট অফিসে আমরা কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়, মূলত কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার এটা আমাদের, এটা গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে। এছাড়াও আমরা অনলাইনে যত কাজগুলো যেগুলো আছে, টিন সার্টিফিকেট করা, তারপরে বিভিন্ন ধরনের সরকারি চাকরির জন্য যে আবেদনগুলো ওইগুলা, এবং ছবি প্রিন্ট করা, ফটোকপি করা, মোটকথা অনলাইনে যত কাজ এবং যতটুকু সেবা দেওয়া যায় সবগুলো কাজ আমরা ডাকঘরে বসে করতেছি। এখন আপনার কাজের সাথে আরো কারা যুক্ত আছে বা কি কি কাজ করে যাচ্ছেন একটু যদি বলেন। আসলে আমি এখানে যখন থেকে শুরু করার পরে প্রথমের যে আমার ছাত্রছাত্রী যারা ছিল, আমার প্রথম টার্গেট ছিল যে ওই ছাত্রদেরকে আমি সব কোনো কিছু করতে পারি কিনা ওদের জন্য, কারণ ওরা খুব নিডি এলাকায়, জকিগঞ্জের প্রত্যন্ত এলাকায়। সেক্ষেত্রে আমি ওদেরকে কম্পিউটার কোর্স শেখানোর পরে ওদেরকে আমি উদ্বুদ্ধ করি যে বিভিন্ন জায়গাতে কাজের জন্য। সেক্ষেত্রে ওরা তখন সুযোগ ছিল বিভিন্ন উপজেলাতে পোস্ট অফিসে উদ্যোক্তা হিসেবে জয়েন করার জন্য। সেক্ষেত্রে আমি ওদেরকে নিয়ে যাই, নিয়ে গিয়ে ওদেরকে বোঝানোর পরে ওরা দেখে খুব কষ্ট করার পরে এখানে উদ্যোক্তা হিসেবে আমার মতো ওরা কাজ শুরু করছে, এবং ওদের মাধ্যমে আরও কিছু নতুন উদ্যোক্তা তৈরি হইতেছে ওদের মাধ্যমে। এই পর্যন্ত আপনি কতজনকে প্রশিক্ষণ দিয়েছেন? এই পর্যন্ত আমি 2014 সালে শুরু করছি ডিসেম্বরে, আর এখন পর্যন্ত আমাদের এখানে আমি প্রায় 8,500 থেকে 9,000 স্টুডেন্টকে আমি ওখানে প্রশিক্ষণ দিয়ে দিচ্ছি। এবং তারা এখন কি অবস্থায় আছে? আমার এখানে আমাদের যে এই সার্টিফিকেট, যেটা কম্পিউটার কোর্সের যে সার্টিফিকেট 3 মাস মেয়াদি এবং 6 মাস মেয়াদি যে সার্টিফিকেট, যেটা ওই দুইটা সার্টিফিকেট কোর্স শেষ করে সার্টিফিকেট নিয়ে ওরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জবে আছে, বর্তমানে আছে। আচ্ছা, আপনি যদি আমাদেরকে একটু আপনার সূচনা, শুরুর দিকের গল্পটা যদি একটু বলেন, কিভাবে শুরু করলেন? আসলে প্রথমে আমি গ্রামীণ ফোনে ছিলাম। গ্রামীণ ফোনের কয়েকটা প্রজেক্টে কাজ করছি আমি। গ্রামীণ ফোনের প্রায় 1 বছর করে প্রায় 3-4 বছর গ্রামীণ ফোনে কাজ করছি। নির্ভয় লাইফ ইন্স্যুরেন্স থেকে শুরু করে এই গ্রামীণ ফোন ইন্টারনেটের যে সেবাগুলো, এই সেবাগুলো বিভিন্ন জায়গায় প্রত্যন্ত এলাকাতে আমরা গিয়ে রোড লেভেলে আমরা গ্রাহককে বুঝিয়েছি গ্রামীণ ফোনের সম্বন্ধে, ইন্টারনেট সম্বন্ধে বা সেবা সম্বন্ধে। ওইটা করার পরে যখন আমাদের প্রজেক্ট শেষ হয়ে গেল, তখন আসলে আমার করার কিছু ছিল না। আমি বিয়ে করে নিয়েছিলাম খুব আর্লি আমার মার জন্য। বিয়ে করার পরে যখন আমি দেখলাম যে আমার ওই প্রজেক্টগুলো নাই, সেক্ষেত্রে আমার কর্মসংস্থান খুব আমার জরুরি। তখন আমার ভাই, আমার খালাতো ভাই মধুসূদন বণিক, উনি বর্তমানে দক্ষিণ সিংহপুর উপজেলা পোস্ট অফিসে পোস্টমাস্টার, ওনার মাধ্যমেই আমি এই উদ্যোক্তা হিসেবে আমি যোগদান করি এখানে। যোগদান করার পরে প্রথম কিছু সমস্যা ছিল, আমার কাছে কোনো টাকা পয়সা কোনো কিছু ছিল না। সেক্ষেত্রে আমি আসলে ফ্যামিলি থেকে টাকা নিতে চাইনি, কারণ একটা বয়স হওয়ার পরে ফ্যামিলি থেকে সহজে টাকা পয়সা চাওয়া যায় না। সেক্ষেত্রে আমি আমার বাসায় একজন ভদ্রলোক ছিল, বিজন দাস, ওনার কাছ থেকে আমি 10,000 টাকা ধার নিয়ে আমি আমার কার্যক্রমটা শুরু করে আমি ওই থেকে শুরু আমার। ওই থেকে আজকে পর্যন্ত আমাকে আর পিছনে তাকাইতে হয় নাই, এবং আমি ভগবানের আশীর্বাদে বলেন বা আল্লাহ আশীর্বাদে বলেন, আমি এখন পর্যন্ত সফল। আপনি লেখাপড়া কিসে কতদূর করেছেন? আমি এমসি কলেজ থেকে মাস্টার্স পলিটিক্যাল সায়েন্স, আর সিলেটের দি হাই স্কুল থেকে আমার হাই স্কুল, এখান থেকে এসএসসি পাস করছি এখান থেকে। আচ্ছা, সাধারণত তো সবাই পড়াশোনা শেষ করে চাকরির পিছনে দৌড়ায়, আপনিও চাকরি করতেন, কিন্তু হঠাৎ করে সব বাদ দিয়ে উদ্যোক্তা হলেন কেন? আসলে আমি এখন পর্যন্ত কোনো গভর্নমেন্ট জবের জন্য আমি অ্যাপ্লাই করি নাই। এটা হচ্ছে আমার একটা আসলে প্রথম থেকেই আমার জবের জন্য কোনো ইচ্ছা নাই। আমার জব করার ইচ্ছা না। আমি স্বাধীন চেতা একটা মানুষ। আমি নিজে যা করব, আমার উপরে কোনো থাকবে না। আমি অন্য কিছু, আমি স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করি প্রথম থেকেই। সেক্ষেত্রে আমি হঠাৎ আসলে সুযোগটা আমার সাথে মিলে গেছে, আসলে ভাগ্যের মিলে গেছে। ওইখানে আমি আমার ইচ্ছা মতো কাজ করতে পারি, ইচ্ছা মতো আমাদের কোনো থাকে না। আমার কোনো ডিউটির কোনো নিয়ম বাধা দেওয়ার নিয়ম থাকে না। আমার নিজের ইচ্ছাতে আমি এখানে শুরু করি। আমি নিজের ইচ্ছাতে আমি সকাল 8টা থেকে শুরু করি অফিসে কাজ শুরু করি। আমি সন্ধ্যা 8টা পর্যন্ত আমরা কাজ করি, একটানা কাজ করতে পারি, কিন্তু অফিসিয়াল আসলে ওইটা এরকম হয়ে ওঠে না।
এখানে কাজের যত চাপ থাকবে তত বেশি আমরা কাজ করতে পারবো এখানে। বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে আজকে আপনি একদম শুরু থেকে আজকে একটা অবস্থানে চলে এসেছেন, তো এর মধ্যে নিশ্চয়ই অনেক চড়াই উতরাই, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আপনাকে যেতে হয়েছে। যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলেন যে কি কি চ্যালেঞ্জ আপনার সামনে এসেছিল প্রথম থেকে। আসলে আমি প্রথমে কখনোই আমি একা থাকি নাই, প্রথমে একা থাকি নাই। যখন আমাকে জকিগঞ্জ উপজেলা পোস্ট অফিসে যখন আমাকে নিয়োগ দেওয়া হলো, তখন আমি আসলে জকিগঞ্জ সম্বন্ধে কোনো ধারণা ছিল না আমার, যে কীভাবে যেতে হয় তাও ধারণা ছিল না। আমি অনেকজনের কাছে জিজ্ঞেস করছি কীভাবে যেতে হবে, অনেকে অনেক ধরনের মন্তব্য করছে। তারপরে হঠাৎ যদি আমি একদিন প্রথম যেদিন জয়েনিংয়ে যখন ওইখানে জকিগঞ্জ গেলাম, তখন দেখলাম যে যেতে অনেক সময় লাগে। তখন রাস্তাটা ভালো ছিল না, প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগছে প্রথমবার যেতে। যাওয়ার পরে ওইখানে একটা রুম ছিল, আমার পোস্টমাস্টার স্যার বলছিল যে এখানে তুমি জয়েন করো, গিয়ে দেখো গিয়ে কী করতে পারো। তোমাকে এখানে একটা রুম দেওয়া হবে থাকার জন্য, তুমি এখানে থাকতে পারবা। আর খাওয়া দাওয়া তুমি তোমার মেসে যদি খাওয়া দাওয়া করো। সেক্ষেত্রে আমি আসলে প্রথমে বুঝি নাই, প্রথম তো জীবনকে এরকমভাবে দেখি নাই। যখন গিয়ে একদিন থাকলাম, যখন আমি আসলে ভয় পাই। আমি একা, ওই অফিসটা এমন একটা জায়গায় আশেপাশে কোনো আবাসিক বাসা নাই, সেক্ষেত্রে আমি একা একটা রুমে পুরো বিল্ডিংয়ে একা। সেক্ষেত্রে প্রথম খুব কষ্ট হচ্ছিলো এবং খুব রাতে ঘুম হতো না। আশা করতাম যে কখন সকাল হবে, কখন আজানের শব্দ শুনবো, তখন মনে হয় একটা সাহস থাকবে যে সকাল হয়ে যেতেছে। তখন আমি এরকম অনেক দিন অনেক রাত না ঘুমিয়ে আমি এখানে কাটাইছি এখানে। সেক্ষেত্রে ওই সবগুলা খুব চ্যালেঞ্জিং, কারণ একা থাকাটা খুব কষ্টকর। ফ্যামিলি, মা বাবা ও আমার বউ বাচ্চা রেখে এখানে এখন কাজ করছে, খুব ওদের যে কথা মনে পড়ছে। আর একা তো আসলে ঘুমাইতেও পারিনি একা এখানে। আচ্ছা, তো এই পর্যন্ত এখন তো মোটামুটি আপনি অনেক প্রশিক্ষণ অনেককে দিয়ে ফেলেছেন, তো আপনার দ্বারা স্বাবলম্বী হয়েছেন এরকম কতজন আছেন বা ওনারা কি করছেন এখন? আমার আসলে এটা আমার যখন থেকে আমি শুরু করছি ওই সময় থেকেই আমার প্রথম ছিল, আমি যেরকম আমি একজন উদ্যোক্তা হয়েছি এবং আমার মতো করে আমি আরেকজনকে তৈরি করবো, এটা আমার প্রথম ড্রিম ছিল এটা। সেক্ষেত্রে আমি কোম্পানিগঞ্জ উপজেলা পোস্ট অফিসের একজন উদ্যোক্তা যে আলামিন, ওনাকে, আমার এখানে স্টুডেন্ট ছিল জকিগঞ্জে ও বাসা, আমি ওকে ওই কোম্পানিগঞ্জে নিয়ে ওখানে যে উদ্যোক্তা হিসেবে জয়েন করাইছি। কানাইঘাটের উপজেলা পোস্ট অফিসের মাহবুব, ওর বাসাও জকিগঞ্জ, ওখানে আমি জয়েন করাইছি। এছাড়া আমি প্রায় 15-20 জনকে আমি আমার মতো করে তৈরি করছি। ওখানে বিভিন্ন উপজেলা তারা কাজ করতেছে বর্তমানে, এবং ওরা ভালো ইনকাম করতেছে এবং ওরা খুশি। ওরা যখন আমার কাছে এসে জন্য ওদের সফলতার কথা যেন আমাকে বলে, আমার খুব ভালো লাগে। এবং এটা শোনা আসলে আমার জন্য খুব, এটা কিছু করতে পারি কিনা জানি না, কিন্তু আমার কাছে ওইটা অন্য ধরনের ইয়েটা। আচ্ছা, এই কাজ করার পিছনে কি আপনি কোনো ধরনের স্বীকৃতি পেয়েছেন কিনা? আমি 2014 ডিসেম্বরে জয়েন করছি। জয়েন করার পরে 2016-তে আমি সিলেটের স্টেডিয়াম থেকে আমি সেরা উদ্যোক্তা পুরস্কার পাইছি একবার। কে দিয়েছেন এটা? ডিসি মহোদয় স্যার, সিলেট জেলা প্রশাসক। হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনি যে এই এতটুকু পর্যন্ত আসলেন, এর মধ্যে এমন কোনো বিষয় বা স্মৃতি আছে কিনা যেটা আপনাকে খুব বেদনার স্মৃতি আমরা যেটা বলি, বা আমরা জানি যে আপনি অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছেন, কোনো এই মুহূর্তে আমাদেরকে কিছু বলার মতো কোনো এরকম কোনো স্মৃতি আছে কিনা যেটা আপনাকে খুব পীড়া দেয় বা খুব কষ্টের স্মৃতি? আসলে আমি 2014-তে যখন জয়েন করার পর 2017-তে একদিন সকালবেলা আমি অফিসে যাওয়ার পথে রাস্তাতে আমাকে আমার ফ্যামিলি ফোন করে, আমার ওয়াইফ আমাকে ফোন করে। যখন ফোন করে তখন আমি আসলে ফোনটা আমার হাতে ছিল, কিন্তু আমি রিসিভ করতে পারতেছি না। তো আমি মনে করতেছি যে অনেক সময় বাসের মধ্যে জার্নি করলে একটা শরীরে একটা থাকে যে আমি রিসিভ করতে পারতেছি না, বা রিসিভ করতে পারবো একটু পরে। সেক্ষেত্রে দেখতেছি আমি রিসিভ করতে পারতেছি না। সেক্ষেত্রে আমাকে অনেকবার ফোন করতেছে যে কোনো সমস্যা হইতেছে কিনা, বা আমি কোনো কিছু বলতে পারতেছি না। এবং পাশে যে ভদ্রলোক আছে, আসলে ওনাকেও বলতে পারতেছি না যে আমার সমস্যার কথা। এক পর্যায়ে আমি ফোনটা কেটে দেওয়ার পরে আমি চুপচাপ বসে থাকার পরে আমি যখন বাস স্ট্যান্ড গিয়ে নামি, ওখানেকার নামার পরে বাসের কন্ট্রাক্টর আমাকে বলে যে আপনি তো চলে আসছেন, আপনার নামতে হবে আপনাকে। পরে আমি বললাম যে ঠিক আছে, নামতেছি। আমি নামার সময় আমি পড়ে যাই, ওখানে বাস থেকে নামার সময় পড়ে যাই, এবং আমি আসলে সেন্সলেস অবস্থায় আমি রিক্সা একটা ডাকি। রিক্সা বলে আমাকে কোথায় যাবেন, আমি বললাম যে জকিগঞ্জ যাবো। তখন ড্রাইভার আমাকে বলে আপনি তো জকিগঞ্জেই আছেন। তখন ড্রাইভার আমাকে বুঝতে পারে, আমার শারীরিক সমস্যাটা বুঝতে পারে আমাকে ওই রিক্সাতে তুলে নিয়ে আমার উপজেলা পোস্ট অফিসে, ওখানে তো দূরত্ব বেশি না, 1/2 কিলোমিটার দূরত্ব হবে। ওখানে আমাদের পোস্টমাস্টার স্যার উনি আমাকে রিসিভ করার পরে আমাকে তাৎক্ষণিকভাবে ওখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে আমাকে আমার প্রেশার সব কিছু দেখার পরে ওরা বলতেছে যে আপনারা খুব দ্রুত ওনাকে সিলেট নিয়ে যান।
তখন আসলে ওইখানে আমার আত্মীয়স্বজন বলতে কেউ ছিল না। আমার এখানে একজন টিচার ছিল, ওই পার্থ স্যার, উনি খুব ভালো একজন মানুষ। উনি আমাকে ওই গাড়িতে করে সিলেটে নিয়ে আসে, ওমেন্স মেডিকেলে নিয়ে আসে। ওখানে পরীক্ষা নিরীক্ষা করার পরে ধরা পড়ে আমি ব্রেন স্ট্রোক করছি। জি, ওই সময় আমি ব্রেন স্ট্রোক যখন করছি তখন আমার ডান সাইড আমার মুখের কথা বলতে, আপনারা মনে বুঝতে পারতেছেন, আমার কথা বলতে একটু সমস্যা হয়ে যায়। আর আমি লিখতেও একটু সমস্যা হয়, আমার একটু বাম সাইড প্যারালাইসিস মতো হয়ে গেছিলো। তখন আমার মা খুব বেশি কষ্ট করে আমাকে পুরো শরীরটা মেসেজ করে দিয়ে আমাকে সুস্থ করে তোলে। তারপরে যখন আমি মোটামুটি যখন সুস্থ হলাম তখন তারপর থেকে আমাকে একা থাকতে দেয় নাই কখনোই। আমার মা আমার সাথে ছিল, কোনো সময় আমার ওয়াইফ আমার সাথে ছিল। তারপরে আমার যখন 2019-এর শেষের দিকে আমাদের অফিসের নতুন একজন ডিপিএমজি স্যার বদলি হয়ে আসে, মোজাম্মেল হক স্যার। উনি আসার পরে উনি একদিন সকালে ভিজিটে যায়, গিয়ে যখন দেখতে পারে যে আমি সকাল 8টার সময় ক্লাস নিতেছি, তখন উনি আমাকে বলে যে তুমি কোথা থেকে আসছো, বা তুমি এরকম সকালবেলা এত সকালে ক্লাস করাইতেছো। পরে আমি বললাম যে স্যার আমি তো সকাল থেকে ক্লাস করাই। পরে আমার বর্তমানে মেয়েদের সাথে কথা বললো যে উনি আমাদের আগে আর একটা ব্যাচ শেষ করে নিছে। পরে উনি আমাকে সব কিছু জিজ্ঞেস করলো, আমার পরিবার সম্বন্ধে জিজ্ঞেস করার পরে উনি বুঝলো আমার শারীরিক অসুস্থতার কথা বা আমার ফ্যামিলির কথা শোনার পরে উনি বললো যে ঠিক আছে, দেখি কিছু করা যায় কিনা তোমার জন্য। পরে আমাকে উনি বললো কি আচ্ছা ঠিক তুমি সিলেটের আমাদের পোস্ট অফিসে ওইখানে তুমি কাজ শুরু করো, তোমার ডকুমেন্টটা তুমি দেখাশোনা করবা, আর ওইখানে তুমি সিলেটেরটা তুমি শুরু করতে পারবা। আসলে ওনার বদলতে আমি সিলেটে আসি, আমার সুযোগ হয়ে যায় সিলেটে আসার প্রধানটা করে। ওইখানে এসে আমি তো উদ্যোক্তা আছি উপজেলা পোস্ট অফিসের, আর আমার ওয়াইফকে আমি এই সিলেট প্রধানটা করে উদ্যোক্তা হিসেবে নিয়োগ করি, এবং উনি এখনও বর্তমানে আছেন। পাশাপাশি ওনার সাথে আমি সহায়তা করি, ওনাকে। এরপর থেকে আমি সিলেটে প্রায় 3.5 বছর 4 বছর হয়ে গেছে এখন পর্যন্ত। আমরা জকিগঞ্জ এবং সিলেটে 2 জায়গায় আমি কাজ করি। এটা হচ্ছে আমার জীবনে খুবই একটা বেদনাদায়ক সময়, যেটা যখন আমি মনে করি তখন যদি বাচ্চাটা যদি কিছু হয়ে যেত বা আমি যদি খুব জুড়ে সরে পড়ে যেতাম, তখন কিন্তু আমার লাইফটা ওখানে শেষ হয়ে যেত, তখন আমাকে দেখাশোনার মতো কেউ থাকতো না। আসলে ওইটাই আমার সবচেয়ে বেদনাদায়ক ঘটনা ওই সময়। যাই হোক, আপনি এই অবস্থা থেকেও এখন অনেকের মুখে হাসি ফোটান, আপনি অনেকেরই অবলম্বন হয়ে উঠছেন। তো এই জিনিসটা কেমন লাগে আপনার কাছে? আমি এক কথায় বলবো, এটা আমার খুব ভালো লাগে। আসলে আমি জানি না কতদিন পর্যন্ত করতে পারবো। যতদিন পর্যন্ত আমি সুস্থ থাকবো ততদিন পর্যন্ত আমি চেষ্টা করবো যাতে আমার নিজের জন্য না, নিজের জন্য তো অবশ্যই আমি নিজের জন্য না করে অন্য জন্য কিছু করতে পারবো না, নিজের জন্য করবো, এবং পাশাপাশি অন্য 10 জনের জন্য কাজ করতে পারি আমি। আপনার এখান থেকে যারা আপনার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন, তারা পরবর্তীতে যখন বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ বা বিভিন্ন কাজে যোগ দেন, তাদের জন্য কি পরামর্শ দেন আপনি? আমি আসলে ওদের জন্য পরামর্শ দেই এইটাই যে আগে বিশ্বাস করতে হবে আমি এখান থেকে কি করতে পারবো। প্রথম কথা হচ্ছে আমাদের এইটাই, আমি যদি এটা বিশ্বাস না করতে পারি তাহলে আমি এখানে কিছু করতে পারবো না। যদি বিশ্বাস করতে পারি, যদি আমি এখান থেকে কিছু করতে পারবো, কিছু ইনকাম করতে পারবো, তখনই আমার আর্থিক যে সমস্যাটা চলে যাবে। তারপরে আপনার মনের ভিতরে অটোমেটিকলি প্ল্যান চলে আসবে যে কি করব আমরা। তা ওইটাই আমি করবো। প্রথমটা হচ্ছে যে কোনো কাজের মধ্যে বিশ্বাস রাখলে পরে আমরা ওইখান থেকে আমরা সফলতা হতে পারবো। আপনার এই যে কাজ, উদ্যোক্তা হওয়া বা মানুষের জন্য কিছু করা, এর পিছনে প্রেরণা হিসেবে কোনো মানুষ আছে কি, বা কি মানে কোন জিনিসটা মূল প্রেরণা হিসেবে কাজ করে? আসলে যখন আমি শুরু করি তখন অবশ্য আমি উদ্যোক্তা জিনিসটা কি তাও আমি জানতাম না। আমরা এখন বুঝতে পারছি উদ্যোক্তা হিসেবে। প্রথম যখন আমি রবিতে গ্রামীণ ফোনের যখন কাজ শেষ হয়ে গেল, তখন আমি রবিতে একটা ইন্টারভিউ দিয়েছিলাম। কাজ ছিল সিম অ্যাক্টিভ করা। আগে তো অনেক আগে কথা বলতেছি, সিম যারা সেল করে, যারা সিমটা সেল করার জন্য ওদের মাধ্যমে ওরা বললে পরে আমার সিমটা অ্যাক্টিভ করে দিতে হয়। ওইটার কাজের জন্য যখন আমি ইন্টারভিউ দিতে গেলাম, ওইখানে করলাম যে আমি অর্ধবেলা কাজ করার পরে এটা আমি চলে আসলাম। তারপর আমার ভাই, আমার মধুসূদন মণি, যার কথা বলছিলাম, দক্ষিণ সুরমা উপজেলা পোস্ট অফিসে উনি বর্তমানে কর্মরত আছেন। উনি আমাকে বললো যে একটা সুযোগ আছে ডাকঘরে কাজ করার জন্য, ওখানে কোনো বেতন দিবে না তোমাকে, তুমি যা কাজ করবা কাজের একটা অংশ তুমি একটা পাবা। সেক্ষেত্রে তুমি এখান থেকে মাসে আজকে তো অনেক বছর আগে তুমি 20-25 হাজার টাকা তুমি ইনকাম করতে পারবা। তো আসলে একটু মনে একটু হইতো। উনি বেতন পাইতো, উনি বেতন পাইতো তখনকার সময় 25 থেকে 30 হাজার টাকা বেতন পাইতো, আর আমি উদ্যোক্তা হিসেবে কাজ করে আমি ওখান থেকে 30 হাজার ইনকাম করতে পারবো। ওইটা হচ্ছে আমার একটা থাকে। উনি বললো দেখি কি করা যায়। আসলে ওইটাই আমার মূল আমার ভাই খুব সাহায্য করছে আমাকে আমার যে কোনো সমস্যাতে, এবং আমার ভাইকে আমার প্রেরণা হিসেবে যে উনি ওই যে সুযোগটা যদি না দিত, তখন আমাকে না দিত যদি, তাহলে আমি আজকের অবস্থায় আমি আসতে পারতাম না। এখন তো আমরা দেখি অনেকেই পড়াশোনা শেষ করে চাকরির জন্য খুব হতাশ, মানে চাকরির জন্য খুব খোঁজাখুঁজি করে, তারপরে চাকরি না পেয়ে হতাশ হয়ে যায়।
আসলে তরুণদের মধ্যে আবার কারো কারোর মধ্যে উদ্যোক্তা হওয়ারও একটু প্রবণতা দেখা যাচ্ছে। তো যারা এই ব্যাপারে আগ্রহী তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি আসলে চাকরির বর্তমানে যে বর্তমান যে পরিস্থিতি, যেটা চাকরির বাজার খুবই খারাপ অবস্থা বর্তমান এই সময়, করোনা কোভিড পরে থেকে। সেক্ষেত্রে চাকরির জন্য না না ছুটে আমার মনে হয় যদি কেউ সামান্য বিশ্বাসটুকু যদি পুঁজি করে যে আমি পারবো যে কোনো একটা কাজ, যেমন যদি একটা কম্পিউটার যদি শিখে, যদি যে কোনো একজন ব্যক্তি যদি কম্পিউটার, আমাদের এখানে যেরকম শেখানো হয়, আমরা বেসিকগুলো শেখাই, শেখানোর পর ছবির কাজগুলো শেখাই। একটা ব্যক্তি যদি লেখাপড়া যদি কমও যদি জানে, যদি সেক্ষেত্রে ও যদি একটা কম্পিউটার দোকান নিয়ে বসে ওখানে যদি ছবি প্রিন্ট করতে পারে, বা ইমেইলে যদি বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করতে পারে, বা ফর্ম ফিল আপগুলো করতে পারে, টিন সার্টিফিকেটগুলো যদি করতে পারে, তাহলে ওরা কিন্তু অনেক নিজে স্বাবলম্বী হতে পারবে। সেই জন্য ওই বিদেশের জন্য এতগুলো টাকা খরচ না করে, চাকরির পিছনে এতগুলো টাকা খরচ না করে, যদি ও এরকম চিন্তা ভাবনা যদি করে, তাহলে আমাদের মনে হয় আমার তরুণ যে সমাজ যারা আছে ওরা স্বাবলম্বী হতে পারবে। আমার বিশ্বাস এটাতে। মানে সবাই যার যার কাজে, যার কাজের জন্য, যার যার কাজ নিজে যদি উদ্যোক্তা হিসেবে বা যে কোনো পেশা নিজে করতে পারে যদি, তাহলে এটাতে সফল হতে পারবে। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আগামীতে আরো কিভাবে আপনার কাজকে প্রসার করতে চাচ্ছেন? আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, আমি আপনাকে আগেই বলছি যে আমার যত সময় পর্যন্ত আমি সুস্থ থাকবো, তত সময় পর্যন্ত আমাদের বিভিন্ন যে সেক্টরে যারা ভালো কাজ করতে পারতেছে, যারা কাজ করতেছে, এবং যারা কাজ করতে পারতেছে না, ওদেরকে শিখার পরে ওদেরকে একটা কর্মসংস্থান যেন তৈরি করে দিতে পারি। এটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা, এটাতেই আমার আনন্দ। এই কাজের পরিসর বা প্রশিক্ষণ কেন্দ্রগুলো আরো বিস্তৃত করার কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, আমাদের আসলে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই ৮৫০০ পোস্ট অফিসে, পুরো বাংলাদেশে 500টা পোস্ট অফিসে একজন নারী এবং একজন পুরুষ উদ্যোক্তা হিসেবে নিয়োগের জন্য এটা উনি শুরু করেছিল। এখন বর্তমানে আসলে সব পোস্ট অফিসে এটা কার্যক্রম তেমন সঠিকভাবে চলতেছে না। কিছু কিছু জায়গায় উদ্যোক্তা নাই, কিছু কিছু জায়গায় আমাদের অবকাঠামোর সমস্যা আছে। সেই সব জায়গা যদি আমরা অবকাঠামো যদি নির্মাণ করে ঠিকঠাক করে দিতে পারি, সেক্ষেত্রে আমরা ওইখানে উদ্যোক্তা হিসেবে আমরা অন্যজনকে আমরা নিয়োগ দিতে পারবো, এখানে আমরা কাজ শুরু করতে পারবো। আপনি কি আপনার যারা প্রশিক্ষণার্থী আছেন বা অন্যান্য যাদের সাথে আপনার যোগাযোগ আছে তাদের কাছে কি এই বিষয়টা বলেন? হ্যাঁ, আমি অবশ্যই, আমি ওদেরকেই বলি। আমাদের মোজাম্মেল হক স্যারের সাথে আমি আলাপ করি, বা ইব্রাহিম মোহাম্মদ স্যারের সাথে আলাপ করি, যে আমাদের যে জায়গায় সিলেটের মধ্যে যে পোস্ট অফিসগুলো, যে বিল্ডিংগুলোর অবকাঠামো আর কি দুর্বল, সেই অবকাঠামো সংস্করণ করে ওখানে যেহেতু একটা সেন্টার চালু করা যায়, বা একজন উদ্যোক্তাকে নিয়োগ দেওয়া যায়, সেক্ষেত্রে ওরও ওই এলাকার মানুষের কিছুটা সফল হলো। যে ছেলেটা কাজ করবে, ওই ছেলেটার একটা ইনকামের একটা সোর্স চলে আসলো। ওনারা যতটুকু ওনাদের আসলে ক্যাপাসিটির ভিতরে যতটুকু ওনারা পারবে বা পারতেছে, ওনারা আমাদেরকে সাহায্য করতেছে, এবং যে কোনো নিয়োগের ব্যাপারে, যে কোনো ব্যাপারে ওনারা আমাকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করে। আপনার ব্যক্তি জীবনে পরিবারে কে কে আছেন? আমরা 2 ভাই 1 বোন। আমার ভাই থাকে বাইরে, আমার বোন বিয়ে হয়েছে সিলেটেই, আর মা বাবা। আমার 2 মেয়ে, 1 মেয়ে ক্লাস 8-এ পড়ে, আর 1 মেয়ে কেজি 2-তে পড়ে। ধন্যবাদ। আপনি শেষবারের মতো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? আসলে দর্শকদের জন্য এবং আমাদের তরুণ যে ভাই এবং বোনেরা আছে, ওদের জন্য বলবো যে আপনারা একটু পরিশ্রম করেন, একটু পরিশ্রম করলে পরে একটু বিশ্বাস রাখলে পরে আপনারা প্রত্যেকেই সফল হতে পারবেন। আমরা যে চাকরির পিছনে শুধু চাকরির পিছনে, আমি বলবো না যে চাকরির পিছনে আপনারা ঘুরবেন না বা চাকরির জন্য চেষ্টা করবেন না, চাকরির পিছনে অবশ্যই চেষ্টা করবেন। পাশাপাশি যদি আপনারা যদি নিজে প্রতিষ্ঠিত করতে পারেন, নিজে কিছু করতে পারেন, যদি তখন দেখবেন যে চাকরি আপনাকে খুঁজবে না, আপনি 10 জনকে চাকরি দিবেন। আমাদের প্রধানমন্ত্রীর এটা যে আমরা চাকরি করব না, আমরা চাকরি দিব। আমাদের উদ্যোক্তা হিসেবে এইটাই আমাদের স্লোগান ছিল, যে আমরা নিজেরা চাকরি করব না, আমরা আরও 10 জনকে চাকরি দিব। সেই জন্য আপনারা যদি এরকম করতে পারেন, আপনি নিজে একজন উদ্যোক্তা হিসেবে কাজ করেন, এবং নিজে উদ্যোগের কাজ করার পরে আপনি 10 জনকে উদ্যোক্তা হিসেবে তৈরি করেন, তখনই দেখবেন আমাদের যে তরুণ সমাজ যারা আছে ওরা উপকৃত হবে। সুপ্রিয় দর্শক, আমরা শুনলাম বলরাম বণিক আমাদের একজন সফল উদ্যোক্তা, ওনার সংগ্রামী জীবনের গল্প। আমরা আশা করব ওনার সাফল্য আরও বাড়বে, আরও বিস্তৃত হবে ওনার কাজের পরিধি। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে। জীবন জুড়ে